আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আইএমও, এড মেডিকেল ডেটা। हाँ 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 ना ফ্রান্সের অনেকেই জানেন এই বিষয়টা নিয়ে, আমি কিন্তু সবাই এর আমি অনেকেই করছি জানেন না। আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমাদের আপনার সাথে আজকে তো সীমাদের আরো ২ জন আছে যারা কিনা এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আপনাদের সাথে কথা বলবে। তো সেক্ষেত্রে আজকে যারা কিনা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই বিষয়টা জানতে পারে এবং সবাই যাতে এই বিষয়টা নিয়ে জানতে পারে। তো প্রথমত আমি একটু ওয়েট করতেছি যাতে করে সবাইকে সবাই এসে লাইভটি দেখতে পারে। আমাদের সাথে আজকে আছেন আ মাহি আছেন এবং দৌলতে আছেন, যারা কিনা সীমাতে কাজ করে থাকে এবং তারা হলো আইএমও বা যারা কিনা মালাদি কাগজের জন্য বা যারা কিনা অসুস্থতার বিষয় নিয়ে কাজ করে থাকে সীমাতে। তারা আমাদেরকে আজকে বলবে। প্রথমত তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই ফ্রান্স এ টু জেড পলিটিক্স উইথ নাইন এর পক্ষ থেকে। কারণ সীমাদের সাথে আমি অনেকবারই লাইভ করি এবং তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকে। তো আর দেরি না করে আমাদের লাইভের যে মূল বিষয়টা সেটাতে আমরা চলে যাই আজকে। আর দেরি না করে তো লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই দেখবেন অনেকেই আছে যারা কিনা এখনো আইএমওর জন্য পাচ্ছেন না বা আইএমও অনেক দেরি হচ্ছে, লেটে কেন আসছে সেই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তো আপনাদের যত প্রশ্ন আছে আপনারা আজকে করতে পারবেন, সরাসরি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে। না না আর অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে। সবাই আছে তারপরে Dans un premier temps, এটা on কি ওর কথা কয় remercie la তো CIMAD ainsi que Marie et মারি Dorothée কথা d'être parmi nous. গুরুত্ব দেই Donc, বাড়ির cela কি va বন্ধু être আছে important pour les personnes, pour les তাদের জন্য migrants, ainsi que pour les sans-papiers টিউশন নিব qui n'ont pas encore la chance দেখতেছি d'avoir আর কোনো ডিসিশন নেই la CMU ou la কি মনে AME. করি এটা Donc, pour ces personnes, ça va être utile. মতামত দিতে পারি Dans un premier temps, je vais demander à সিদ্ধান্ত Marie, qu'est-ce que la AME et comment ça marche? Bonsoir tout le monde. Alors moi je m'appelle Marie, je travaille pour une association, comme vous l'a dit Nayan, qui s'appelle la CIMAD, qui rencontre beaucoup de personnes étrangères pour les aider à les faire avancer dans leurs droits. Et avec ma collègue Dorothée, qui est responsable du pôle santé à la CIMAD, et qui permet d'informer sur les droits des personnes étrangères malades, on va vous parler ce soir de l'AME. Alors pour commencer, l'aide médicale d'État, qu'est-ce que c'est? L'AME, on l'appelle aussi comme ça, c'est le diminutif. L'AME, c'est la prise en charge à 100% des frais de santé pour les personnes étrangères sans papier qui n'ont pas beaucoup d'argent. তো সেক্ষেত্রে মারি যেটা বলতেছিল, ঠিক আছে, আপনারা তো জানেন সবসময় আমি যেটা লাইভ করি তো সেটাকে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করে থাকি। আইএমওটা কি? আইএমওটা হলো যারা কিনা এড মেডিকেল ডেটা, সরকারের একটা সাহায্য যেটা কিনা কাগজ যাদের নেই তাদেরকে সরকার থেকে এটা সাহায্য করে থাকে যাতে করে তারা চিকিৎসা পেতে পারে ফ্রান্সে। এটা হলো আইএমও, ঠিক আছে। এবং এখন বলবে যে কিভাবে আইএমওটা আপনারা আবেদন করতে পারবেন বা আরো তথ্য আপনাদেরকে দিবে। অবশ্যই লাইভটি দেখবেন। উই Marie. Alors, pour continuer, ça veut dire que quand on a l'AME, on ne débourse pas d'argent, on ne paye pas quand on va aux urgences, quand on va à l'hôpital, quand on va voir un médecin qui est conventionné secteur 1, ou quand on est enceinte et qu'on accouche à l'hôpital. Dans tous ces cas-là, on ne donne pas d'argent. Et c'est donc dans la majorité des cas, avec l'AME, on n'a pas besoin de dépenser pour se soigner. Alors, c'est vrai que pour certains soins particuliers, comme les lunettes ou les dents, il faudra toujours payer une petite partie, mais quand même moins que si on n'a pas l'aide médicale d'État. Et pour des soins qui sont très particuliers, qui sont très peu courants, il faudra payer parce que l'AME ne prend pas en charge. Et ce qu'il faut retenir, dans la très grande majorité des cas, quand on a l'AME, on peut se soigner beaucoup plus facilement parce qu'on n'a pas besoin de débourser de l'argent. তো আইএমওটা কি? আইএমও যাদের থাকে তাদের কিন্তু 100% টোটালি ফ্রি থাকে চিকিৎসাটা পাওয়াটা, ঠিক আছে। আইএমও আর সেমও যেটা আছে ওটা প্রায় সেম। যখন সেমওটা হলো যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করে তাদের জন্য সেমওটা দিয়ে থাকে। আইএমও হলো যাদের কিনা কাগজ থাকে না তাদেরকে দিয়ে থাকে সরকার।
এই যখন আপনারা চিকিৎসা নিতে যাবেন ডাক্তারের কাছে তখন কিন্তু আইএমওটা দেখালে আপনাদের 100% ওটা নিয়ে থাকে, ফ্রি ভাবে আপনাদের চিকিৎসাটা দিয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যেগুলো কিনা আপনাদের কিছু টাকা পরিশোধ দিতে হয় নিজের পকেট থেকে। উদাহরণস্বরূপ যদি চশমা নিতে যান আপনি, তো সেক্ষেত্রে চশমার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু টাকা দিতে হয় তাদেরকে আইএমওটার জন্য। ঠিক আছে, আইএমও থাকলেও এই টাকাটা দিতে হয় আপনাদের, কারণ কিছু চিকিৎসা আছে বা কিছু ওষুধ আছে যেগুলো কিনা আইএমওর ক্ষেত্রেও পড়ে থাকে না, ওটা 100% এর আন্ডারে পড়ে না, এর কারণে কিছু টাকা আপনাদেরকে দিতে হয়ে থাকে আইএমওটার ক্ষেত্রে। Marie. Alors, je vais continuer en répondant à la question, est-ce que c'est vraiment utile d'avoir l'AME? La réponse, c'est oui. C'est très utile. C'est utile déjà pour vous protéger vous-même, pour protéger les autres aussi, les membres de votre famille ou les gens de votre entourage. Parce qu'avec l'AME, comme on l'a dit, vous allez pouvoir vous faire soigner sans payer. Du coup, vous allez pouvoir vous occuper de votre santé beaucoup plus facilement et pas attendre le dernier moment pour régler vos problèmes de santé. তো আইএমওটা দিয়ে ঠিক আছে, এটা অনেক উপকারী কিনা, উপকারে আসে কিনা আইএমওটা থাকলে? হ্যাঁ, এটার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, অবশ্যই এটা উপকারে আসে। কারণ আপনি যখন অসুস্থ হয়ে পড়ে যান, ফ্রান্সে জানেন যে চিকিৎসা পেতে হলে অনেক টাকা খরচ করতে হয় যদি আইএমও না থাকে বা সেমও না থাকে। তো যদি আইএমও থাকে আপনাদের, এটাতে আপনি চিকিৎসা পেতে পারবেন, প্লাস আপনার পরিবারে যারা আছে ওই আইএমওতে যাদের আন্ডারে থাকবে তারাই কিন্তু এটা ফ্রি ভাবে চিকিৎসাটা পেতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই আপনাদের যদি পাওয়ার অধিকার থাকে তাহলে আপনারা অবশ্যই এটার জন্য আবেদন করবেন আইএমওটার জন্য। Marie, c'est vous. Alors, pour résumer, comme on l'a dit, l'AME, c'est très important pour vous protéger, vous, pour éviter de rester malade et du coup de contaminer d'autres personnes, votre famille ou votre entourage ou à votre travail. Et c'est aussi important parce que si vous n'avez pas l'AME et que vous êtes obligé d'aller à l'hôpital parce que vous êtes très malade, ce qui peut arriver si vous avez un accident, si vous n'avez pas l'AME, vous allez devoir payer. Et parfois, vous allez devoir payer très cher. Et si vous ne pouvez pas payer, vous allez avoir des dettes qui sont très importantes. Et ensuite, ces dettes, elles peuvent poser problème plus tard dans votre vie. Par exemple, dans votre parcours administratif, si vous voulez demander un titre de séjour, si vous avez des dettes envers l'hôpital, ça va poser un problème. Donc, c'est très important d'avoir l'AME pour pouvoir protéger votre santé et aussi garder votre argent. Et ensuite, ne pas avoir de problème avec l'administration. তো সেক্ষেত্রে আইএমওটা থাকলে কিন্তু অনেক সুবিধা আছে। তো সেক্ষেত্রে আপনার যদি আইএমওটা থাকে তাহলে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো পে করতে হয় না। আর আইএমও যদি থাকে শুধুমাত্র আপনারা না, আপনার পরিবারের সবাই এটার সাহায্য পেতে পারে। এবং আইএমওটা যদি না থাকে, যে টাকাটা পরিমাণ পে করতে হয়, যদি ওটা পরিশোধ না করেন, কোনো চিকিৎসার টাকা যদি জমা হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। আপনারা যখন কোনো কাগজের জন্য আবেদন করতে যাবেন, তীর্থ সেজোর উদাহরণস্বরূপ বা ন্যাশনালিটি উদাহরণস্বরূপ, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই টাকাটা যদি না পে করবেন ততদিন কিন্তু আপনাদের ওইটা সমস্যার মধ্যে পড়ে যাবে। ওইটার কারণে কিন্তু আপনাদের কার্ড বা আপনাদের যেটার জন্য আবেদন করবেন সেটা কিন্তু নাও হতে পারে। এর কারণে আইএমওটা থাকলে আপনাদের ওই টাকাটা পরিশোধ করতে হয় না এবং আপনাদের আর কোনো ধরনের মাথায় টেনশনও থাকে না। ঠিক আছে, আইএমওর সাহায্যে আপনারা ওটা পরিশোধ করে দিতে পারবেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ আইএমওটা। Marie, c'est vous. Alors, maintenant, la question qui est importante, c'est qui a le droit à l'AME? Alors, pour avoir l'AME, il y a plusieurs conditions. C'est la caisse primaire d'assurance maladie qui va décider si vous y avez le droit ou non. Et la première condition, la plus importante, c'est qu'il faut être en situation irrégulière depuis plus de 3 mois. Donc, si vous êtes en France depuis 3 mois, mais que pendant le premier mois, par exemple, vous aviez un visa, ça veut dire qu'il faut attendre. Parce que pendant le premier mois, vous n'étiez pas en situation irrégulière. Donc, en fait, il faut être 3 mois sans papier. En France, c'est la première condition. প্রথমত যে এই আইএমওটা কে পেতে পারে এবং কোথা থেকে টাকাটা দিবে, এটা হলো যে কেস দালুকাশন যেটা আছে, ইন্স্যুরেন্সের মতো যেটা আছে, সেখান থেকে এটা হলো পরিশোধ করবে, এই টাকাটা দিবে। এবং
এই আইএমওটার জন্য কে আবেদন করতে পারবে? আইএমওটার জন্য আবেদন তারাই করতে পারবে যারা হলো এখানে কিনা কাগজ নেই এখন আর, তারা হলো আবেদনটা করতে পারবে। এবং যারা কিনা অলরেডি ফ্রান্সের মাটিতে ৩ মাস হয়ে গিয়েছে তারা আবেদনটা করতে পারবে। যদি আপনার ১ মাস বা ২ মাস হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। যখন আপনারা ৩ মাস ফ্রান্সের মাটিতে থাকবেন তার পরবর্তীতেই আপনারা আইএমওর জন্য আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? এটা হলো একটা কন্ডিশন তার মধ্যে। Quelles sont les autres conditions? Alors, la deuxième condition, c'est qu'il faut avoir de faibles revenus. Pour avoir le droit à l'AME, il faut ne pas avoir beaucoup d'argent. Par exemple, si on est une personne seule, pour avoir le droit à l'AME, il faut gagner moins de 750 € par mois. Attention, c'est un plafond qui change tous les ans. Donc, au moment de faire sa demande, il faut toujours vérifier si le plafond a changé ou pas, si c'est toujours 750 € ou si le montant est différent. Et en plus, ce plafond de 750 € peut être différent si vous êtes marié, si vous avez des enfants, 1, 2, 3. Donc, le plus simple, c'est de vérifier en fonction de sa propre situation personnelle. Et pour ça, si vous avez accès à Internet, il y a un site qui regroupe toutes les informations, qui s'appelle amélie.fr. On va le mettre dans le chat, et sur lequel on peut faire des simulations en fonction de ses revenus pour savoir si on pourrait avoir le droit à l'AME ou non. তো সেক্ষেত্রে যেটা আরো বলতেছিলেন যে আরো কন্ডিশন আছে, সেটা হলো আপনারা ইনকাম করেন কিনা এবং ইনকামের ক্ষেত্রে আপনাদের কত ইনকাম হলে আপনারা আইএমওটার জন্য আবেদন করতে পারবেন। অনেকেই আছে যারা কিনা কাজ করছে কিন্তু তাদের কাগজ নেই। যাদের কিনা ইনকামটা ঠিক আছে ৭৫০ ইউরোর নিচে থাকে তারা হলো আইএমওর জন্য আবেদন করতে পারে। ঠিক আছে? আর এই জিনিসটা কিন্তু ভ্যারি করে, প্রতি বছর ভ্যারি করে। তো সেক্ষেত্রে আপনারা আবেদন করার আগে আপনারা ভেরিফাই করে দেখতে পারবেন এবং আপনাদের যে পরিবার আছে, পরিবারের কয়জন সদস্য ফ্রান্সে আছে সেটার উপর ভিত্তি করেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং আপনারা এই সব কন্ডিশন দেখার জন্য একটা ওয়েবসাইট আছে amelie.fr এ নামে। এখানে গেলে আপনারা সব ধরনের তথ্য পেতে পারবেন এবং কি কি কন্ডিশন আছে, কারণ এটা আপডেট করা হয় কয়েক মাস বা কয়েক বছর পর পরে আপডেট করা হয়। কি কি আপডেট আছে ওটা আপনারা দেখতে পারবেন তখন। তো অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নোট করে রাখবেন। আরো কি কি কন্ডিশন সেগুলো এখন শুনবো। Oui, je vous laisse terminer. Alors, pour finir sur les conditions, il faut savoir que par contre, pour les enfants, c'est pas la même chose. Il n'y a pas besoin d'attendre 3 mois sans papier en France pour avoir le droit à l'AME. Donc même si vous, en tant qu'adulte, vous n'avez pas encore le droit à l'AME, c'est pas une raison pour pas faire la demande pour vos enfants. On peut protéger ses enfants dès qu'on arrive en France et qu'on est en situation irrégulière. Donc il faut pas oublier de faire la demande pour eux. আরেকটা জিনিস, এটা কিন্তু আমারও জানা ছিল না, সেটা হলো আপনাদের জন্য যদি আইএমওটা না হয়, ঠিক আছে, এটার মানে এটা না যে আপনার বাচ্চারা যারা আছে তাদের হবে না। আপনার বাচ্চাদের কিন্তু আবেদনটা করতে পারেন। ঠিক আছে? আপনার বাচ্চাদের জন্য আবেদন করতে পারবেন। তাদের জন্য কোনো কন্ডিশন থাকবে না তখন যে তারা কত টাকা ইনকাম করছে বা আপনাদের আছে কিনা। আপনাদের যদি না হয় তার পরবর্তীতেও আপনারা আপনার বাচ্চাদের জন্য আইএমওটার জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই তারা যদি ফ্রান্সে থাকতে হবে। ঠিক আছে? এটা তা না হলে তাদের যে অন্য সব কন্ডিশন আছে সেটা তারা দেখবে না। ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। Oui. Alors voilà, ça c'était pour les conditions. Maintenant, on va passer à la procédure. Comment on demande l'AME? Alors, avant toute chose, il faut savoir que vous pouvez demander de l'aide pour faire votre demande d'AME. Et les meilleures personnes pour ça, c'est les assistantes et les assistants sociaux, donc les travailleurs sociaux, auprès de qui vous pouvez demander de l'aide pour faire votre demande d'AME. Mais c'est tout à fait possible de la faire tout seul. তো সেই ক্ষেত্রে যেটা বলতেছিল যে আইএমওটা আবেদন করতে হলে আপনারা কিভাবে করতে পারবেন। আপনারা কিন্তু একাও করতে পারেন, তা না হলে আপনাদের যদি কোনো সোশ্যাল ওয়ার্কার থেকে থাকে তারা আপনাকে সাহায্য করতে পারবে। তা না হলে কোনো সংগঠনের সাথে যদি কোনো যোগাযোগ থাকে তারাও আপনাদেরকে সাহায্য করতে পারবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের সোশ্যাল ওয়ার্কার ভালো করে সিচুয়েশনটা দেখে আপনাদের উপরে ভিত্তি করে তারা আপনাদেরকে বেশি ভালো করে সাহায্য করতে পারবে। Oui. Alors ensuite, pour demander l'AME, il faut faire un dossier. Dans ce dossier, il y a d'abord un formulaire
spécifique qu'on appelle un formulaire CERFA. Ce formulaire, pareil, vous pouvez le demander auprès d'une assistante sociale ou vous pouvez le trouver en ligne sur Internet. Donc, la première chose, allez-y। তো সেই ক্ষেত্রে আইএমওর জন্য ঠিক আছে একটা ফর্ম আছে যেটা কিনা আমরা সার্ফা বলে থাকি। ওই ফর্মটা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে পেতে পারবেন। ঠিক আছে? অনলাইনে থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ফিল আপ করতে পারবেন। তা না হলে যদি সোশ্যাল ওয়ার্কারের কাছে যান তিনিও কিন্তু আপনাদের এই সার্ফাটা দিয়ে দিতে পারবে। ঠিক আছে? Oui. Alors, donc, le premier élément du dossier, c'est ce formulaire-là qu'il faudra remplir et signer. Et ensuite, il y a 4 choses très importantes à mettre dans le dossier. এই ফর্মটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফিল আপ করাটা এবং তার পরবর্তীতে 4টা জিনিস আছে যেটা কিনা আপনাদের অনেক গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং গুরুত্বগুলো দিতে হবে। 4টা বিষয় আছে যেটা কিনা আপনাদের অনেক গুরুত্ব দিতে হবে বিষয়টা নিয়ে। Oui. Alors, la première chose importante, c'est de prouver son identité. Alors, pour ça, le plus simple, c'est de montrer son passeport. C'est évidemment le plus facile. Mais si vous n'avez pas de passeport, ou si même vous n'avez pas de carte d'identité, ou si vous n'avez pas d'extrait de naissance, vous pouvez quand même demander l'AME. Alors, bien sûr, ça va rendre les choses un peu plus compliquées, mais c'est possible. Et dans ces cas-là, la solution, c'est de demander à une assistante sociale ou à une tierce personne de faire une attestation pour prouver votre identité. প্রথম যে জিনিসটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের প্রমাণ করতে হবে আপনাদের আইডেন্টিটিটা। আইডেন্টিটি প্রমাণ করার জন্য আপনারা কি করতে পারবেন? আপনাদের যে পাসপোর্টটা আছে সেটা আপনারা ফটোকপি করে দিতে পারেন। আর যদি আপনাদের পাসপোর্ট না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের যে জন্ম নিবন্ধনের কাগজটা আছে সেটা দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন। আর সেটাও যদি আপনাদের না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের তৃতীয় একজন ব্যক্তিকে পেতে হবে যে কিনা তিনি প্রমাণ করতে পারবে বা সাক্ষী দিতে পারবে যে তিনি আপনাকে চিনে এবং আপনার নাম টাম দিয়ে একটা চিঠি লিখতে হবে, একটা অ্যাটেস্টেশন দিতে হবে। এটা কিন্তু আপনার যে সোশ্যাল ওয়ার্কার আছে তিনিও এই অ্যাটেস্টেশনটা দিতে পারবে, এটাতে কোনো সমস্যা হবে না। Oui. Alors la deuxième chose qu'il faudra mettre dans le dossier, c'est une preuve que vous êtes en France depuis plus de 3 mois. Alors là encore, le passeport, c'est ce qu'il y a de plus simple, parce que du coup, vous pouvez montrer la date d'entrée en France, ou alors la date d'expiration de votre visa. Mais encore une fois, si vous n'avez pas de passeport, il y a d'autres solutions. On peut par exemple montrer une attestation d'hébergement pour les derniers mois, pour les 3 derniers mois, ou alors on peut montrer une attestation d'une association, par exemple, dans laquelle vous vous rendez régulièrement et qui peut prouver que vous êtes en France depuis 3 mois. দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো আপনাদের প্রমাণ করতে হবে যে আপনার ফ্রান্সের মাটিতে 3 মাস হয়েছে আপনারা আছেন। তো এটা প্রমাণ করার জন্য আপনাদের যে বাসস্থানে থাকেন সেটার বাসস্থানের অ্যাটেস্টেশন দিতে পারেন। তা না হলে আপনারা যে কোনো সংগঠনের সাথে বা যে কোনো প্রমাণ যদি থেকে থাকে, আপনারা যদি কাজ করে থাকেন সেটার প্রমাণও দিতে পারেন, বা আপনাদের যদি ফিস পে থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন। তা না হলে যার বাসস্থানে থাকেন তিনি যদি একটা অ্যাটেস্টেশন দেয় আপনাকে, সেটাও আপনারা দিতে পারেন। বা কোনো সংগঠনে যদি আপনারা প্রতি রেগুলারলি যেয়ে থাকেন, প্রতি মাসে বা কয়েকদিন পর পরই যেয়ে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা তাদের কাছ থেকেও একটা অ্যাটেস্টেশন নিয়ে আপনারা দিতে পারবেন। Oui. Alors la troisième chose, c'est qu'il va falloir donner une preuve de votre adresse. Alors là, si vous avez une adresse, il faut donner son adresse avec une preuve, une facture, quelque chose qui prouve que vous habitez à cette adresse-là. Si vous n'avez pas d'adresse fixe, vous pouvez donner une attestation de domiciliation qui peut être faite soit par un organisme agréé, soit par une association, et soit une attestation d'hébergement chez un tiers qui va pouvoir prouver votre adresse. Ça, c'est la troisième chose. তৃতীয় যে জিনিসটা সেটা হলো আপনাদের ঠিকানা প্রমাণ করতে হবে। আপনাদের যদি কোনো বাসস্থান ফিক্সড বাসস্থান থেকে থাকে সেটার প্রমাণটা আপনারা দিতে পারবেন। আর তা না হলে যদি আপনারা কারো বাসায় থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনারা অ্যাটেস্টেশন দিতে পারেন। বা অনেকে আছে যারা কিনা এক জায়গা থেকে একটা সংস্থা থেকে একটা ঠিকানা নিয়েছে যাতে করে তিনি চিঠিপত্র পেতে পারে, ওটার জন্য আপনারা তাদের কাছ থেকেও অ্যাটেস্টেশনটা নিয়ে আপনারা এটাতে দিতে পারেন। Oui. Alors la quatrième chose et la dernière chose, c'est quelque chose de très important, puisque ça va être de déclarer ce que vous gagnez, vos ressources.
Alors ça, c'est quelque chose de très important parce que déjà, il faut prouver qu'on est en dessous du plafond qui est fixé pour avoir le droit à l'AME. Et surtout, c'est quelque chose d'important parce que on peut être tenté de dire qu'on gagne moins, sauf qu'il faut savoir que tout votre dossier va être très vérifié. Et surtout, on va essayer de chercher à savoir si vous ne mentez pas sur vos ressources. Et pour cela, les gens qui vont vérifier votre dossier ont le droit, par exemple, de regarder votre compte en banque pour savoir si vous mentez ou pas. Donc, c'est très important de déclarer la vérité. চতুর্থ যে পয়েন্ট আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা কত টাকা ইনকাম করেন, ইনকামটা আপনাদের দেখাতে হবে। ইনকামের ক্ষেত্রে আপনাদের যেটা আছে ডিক্লেয়ার করা আছে সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। কারণ কি, আপনারা যেটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে, সেটা কিন্তু তারা ভেরিফাই করে দেখবে। ভেরিফাইয়ের জন্য তারা এমনটাও করতে পারে, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসছে সেটাও কিন্তু তারা ভেরিফাই করে দেখতে পারে। এর কারণে আপনারা যখন এই আইএমওটা আবেদন করবেন, কখনো মিথ্যা ইনকামের কথা বলবেন না, ঠিক আছে, মিথ্যা ডিক্লেয়ার করবেন না। কারণ আপনারা যদি মিথ্যা ডিক্লেয়ার করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তারা ধরতে পারে। তারা ভেরিফাই করে যদি দেখে যে এরকম সঠিকটা ডিক্লেয়ার করেননি, তাহলে কিন্তু এটা তারা ঠিক পেয়ে যাবে এবং তখন আপনাদেরকে আর দিবে না এবং পরবর্তীতে আপনাদের সমস্যাও হতে পারে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে অনেক ভাই আসে এবং জিজ্ঞাসা করে যে এরকম করা কি সম্ভব কিনা। আমি কখনোই তাদেরকে পরামর্শ এটা দিয়ে থাকি না, যেটা সত্যি সেটাই বলবেন আপনারা। Oui. Et donc, comme on l'a dit, c'est important de tout déclarer. C'est pas seulement votre salaire, ce que vous gagnez si vous travaillez, c'est aussi, par exemple, si des amis ou de la famille vous donnent de l'argent tous les mois, il faudra aussi le dire. Et par exemple, c'est très important de ne pas dire qu'on gagne 0 € ou qu'on a 0 € pour vivre, parce que c'est pas crédible. Les gens qui vont vérifier votre dossier vont se dire c'est pas possible. Vous avez quand même de l'argent à un moment pour manger et pour dormir. Donc il faut que votre déclaration, elle soit vraie et elle soit crédible. আরেকটা জিনিস, আপনারা যেটা ইনকামেরটা ডিক্লেয়ার করবেন ওটা কিন্তু তাদের বিশ্বাসযোগ্য হতে হবে। আপনারা যদি বলেন যে আপনি কোনো টাকাই ইনকাম করেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে পারে না। কারণ আপনারা যদি না ইনকাম করেন তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন কিভাবে, আপনারা চলাফেরা করেন কিভাবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। আর আপনাদের, ঠিক আছে, যদি কেউ পরিবার থেকে সাহায্য করে থাকে বা অন্য জায়গা থেকে কোনো যদি সাহায্য পেয়ে থাকেন, সেটাও কিন্তু আপনাদের এই ডিক্লেয়ারের ক্ষেত্রে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কখনোই বলবেন না যে আপনারা 0 টাকা ইনকাম করেন, কারণ এটা বিশ্বাসযোগ্য হবে না এবং বিশ্বাসযোগ্য না এটা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। Oui, Marie. Alors, en pratique, quelque chose qui peut vous aider à prouver que vous vivez avec peu d'argent, c'est de faire un petit courrier que vous allez joindre au dossier dans lequel vous expliquez comment vous vivez au quotidien. Et par exemple, si vous allez manger dans des associations comme le Secours Populaire ou les Restos du Cœur, vous pouvez expliquer et demander à ces associations-là de vous donner une attestation comme quoi vous allez manger là-bas. Et ensuite, vous mettez tous ces documents-là dans le dossier. তো সেক্ষেত্রে এটা কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো যদি আপনারা 0 ইউরো দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা প্রমাণ করতে হবে যে আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন বা কোথায় থাকেন। যদি আপনারা খাওয়া দাওয়ার জন্য কোনো সংগঠনের সাথে, কোনো সংস্থার থেকে আপনারা খাওয়া দাওয়ার জন্য সাহায্য পেয়ে থাকেন বা আনতে যান খাবার দাবারটা, তো সেক্ষেত্রে আপনাদের যে সব ডকুমেন্টস আছে এটা প্রমাণ করার জন্য সেটা আপনাদের ওই ডকুমেন্টস এর মধ্যে দিতে হবে, যাতে করে তারা বুঝতে পারে যে আপনারা কিভাবে চলাফেরা করেন। এবং আপনাকে সাথে করে একটা চিঠিও লিখতে হবে, ঠিক আছে, যে আপনাদের কিভাবে জীবনযাপনটা হচ্ছে, আপনাদের কতটা কষ্টে কাটছে সেটা আপনাদেরকে লিখে চিঠির মাধ্যমে সব উল্লেখ করতে হবে। এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। Oui, ensuite. Alors maintenant, on va parler des conseils et des informations pratiques pour votre demande d'AME. Alors la première chose à retenir, c'est que même si vous n'avez pas toutes les pièces et les justificatifs dont on vient de parler, vous pouvez quand même envoyer votre demande d'AME en remplissant le formulaire CERFA dont on a parlé au début. Et ensuite, une fois que vous aurez le reste des pièces, vous feriez un deuxième courrier en joignant les nouveaux documents.
Mais le but, c'est de ne pas attendre pour faire votre demande d'AME, parce que plus tôt vous êtes protégé, mieux c'est. Parce qu'on ne sait jamais quand on tombe malade, on ne sait jamais quand un accident peut arriver. Donc ça ne sert à rien d'attendre d'être malade pour faire la demande. Et ça ne sert à rien non plus d'attendre d'avoir forcément toutes les pièces pour faire la demande. তো সেক্ষেত্রে এখন হলো কিছু পরামর্শ দিচ্ছে আপনাদেরকে, যেটা কিনা অনেক উপকারে আসবে। আর আমি কিন্তু এইসব প্রসিডিউর গুলো জানি, কিন্তু তারপর চাচ্ছি যারা কিনা এক্সপার্ট এসব বিষয় নিয়ে প্রতিদিন কাজ করে, তারা আপনাদেরকে বুঝালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এর কারণে তাদের সাথে আমার লাইভ গুলো বেশিরভাগ করা। আর যে পরামর্শটা দিচ্ছে সেটা হলো, আপনারা ওয়েট করবেন না যে যেসব ডকুমেন্টস এর কথা বলা হলো এইসব ডকুমেন্টস আপনার কাছে নেই, তো সেক্ষেত্রে আপনি কি বসে থাকবেন কিনা? না, বসে থাকবেন না। আপনাদের যদি কিছু ডকুমেন্টস মিস থাকে, তার পরবর্তীতেও আপনারা ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিবেন। যদি যখন পাঠাবেন তখন আপনাকে তারা একটা অ্যান্সার দিবে, যদি কোনো ডকুমেন্টস মিস থাকে যে ওটা আপনাকে পাঠিয়ে দিতে বলবে। ওই ডকুমেন্টটা যখন পাবেন, হাতে পাবেন, ঠিক আছে, আপনার কাছে তখন সব ধরনের ডকুমেন্ট চলে আসবে, তখন ওই ডকুমেন্টটা আবার পাঠিয়ে দিতে পারবেন, যাতে করে আপনার লেট না হয়। কারণ আগে যত আগে পাঠাবেন তত আগে ওই জিনিসটা নিয়ে তারা কাজ করা শুরু করে দিবে। আপনারা এর কারণে বসে থাকবেন না। আপনাদের যদি সব ধরনের ডকুমেন্টস নাও থাকে, একটা দু একটা মিস থাকলেও তার পরবর্তীতেও পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। Et quels sont les autres conseils que vous pouvez nous donner? Alors, ensuite, il faut se renseigner sur l'endroit où on va envoyer sa demande. Donc, il faut se renseigner en fonction de là où on habite, à quel CPAM, caisse primaire d'assurance maladie, on va envoyer son dossier. Donc ça, on peut se renseigner sur Internet, par exemple, on pourra mettre un site dans le chat dans lequel vous avez les adresses des CPAM en fonction des lieux où vous habitez. তার পরবর্তীতে যেটা আপনাদের করতে হবে সেটা হলো, আপনারা কোন জায়গাতে কোন CPAM এ পাঠাবেন সেটার উপরে তথ্য নিতে হবে, ঠিক আছে? এটা হলো আপনারা যে জায়গাতে আছেন, যে জায়গাতে বসবাস করছেন সেটার উপরে ভিত্তি করবে। আপনারা যে ম্যারিটা আছে, ওই ম্যারির আন্ডারে যে CPAM-টা আছে ওইটাতে আপনাদের গিয়ে পরামর্শ নিতে হবে বা খোঁজ খবর নিতে হবে। ওই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে আপনার আবেদনটা, ঠিক আছে? Alors ensuite, il faut savoir quelque chose d'important, c'est que pendant la période du Covid et jusqu'au 1er juin 2021, vous pouvez envoyer vos dossiers d'AME par la poste, et aussi, en fonction des CPAM, en fonction des endroits, vous pouvez aussi le faire par mail. Ça, il faut se renseigner sur ce qui est possible en fonction de là où vous habitez. Par exemple, en ce moment, si vous habitez dans le 93, vous pouvez envoyer votre dossier d'AME par mail. আরেকটা জিনিস সেটা হলো, আপনাদের এটা তথ্যটা জানা দরকার। এখন যেহেতু করোনা ভাইরাসের সময়, করোনা ভাইরাসের কারণে অনেক কিছু সহজ হয়ে গেছে, এবং অনেকেই জুন মাসের 1 তারিখ পর্যন্ত 2021-এর আপনারা এখন চিঠির মাধ্যমে আইএমওটা পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেলের মাধ্যমেও আপনারা এটা পাঠিয়ে দিতে পারছেন এবং পারবেন। উদাহরণস্বরূপ 93-তে এটা কিন্তু মেলের মাধ্যমে তারা শুধুমাত্র নিচ্ছে এখন। তো সেক্ষেত্রে যারা কিনা 93-তে আছেন, আপনারা মেলের মাধ্যমে এই আইএমওর আবেদনটা পাঠিয়ে দিতে পারবেন। আর অন্য যারা আছে তারা হলো ডিপেন্ড করবে যে কোন এরিয়াতে আছেন আপনারা, ওই এরিয়ার উপরে ভিত্তি করে, সেটার উপরে ভিত্তি করে আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে বা খোঁজ খবর নিয়ে জানতে পারবেন যে মেলের মাধ্যমে পাঠালে হবে কিনা। যদি হয় তাহলে তো আপনাদের আর যেতে হচ্ছে না সরাসরি। Alors ensuite, un conseil qui est très important, c'est qu'une fois que votre dossier va être prêt et que vous allez l'envoyer, avant de le faire, il faut absolument garder des copies, des photocopies de toutes les pièces que vous allez envoyer. Et ensuite, d'envoyer le courrier en recommandé. Pourquoi c'est important de faire ça? Parce que ça va vous permettre d'avoir une trace de votre demande et une preuve du jour auquel vous avez envoyé votre demande d'AME. Et ça, c'est très important. Parce qu'une fois que si votre dossier d'AME est accepté, vos droits à l'AME, elle va commencer au jour où vous avez déposé votre dossier. আরেকটা জিনিস যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ এটাও, সেটা হলো আপনারা যে সব ডকুমেন্টস পাঠাবেন, ঠিক আছে, সেগুলোর ফটোকপিটা আপনারা রেখে দিবেন। এটা গুরুত্বপূর্ণ, রেখে দিবেন। কারণ হলো এটা হলো আপনাদের প্রমাণ থাকবে যে আপনারা কত তারিখে ডকুমেন্টস গুলো পাঠাচ্ছেন, সেটার জন্য আপনারা সব ডকুমেন্ট সাইন, যেটা ফর্মটা আছে ওটা সাইন করবেন, তারপর পরবর্তীতে ওখানে ডেটটাও লিখবেন, যাতে করে প্রমাণটাও আপনারা রেখে দিতে পারেন। কারণ যদি কখনো কোনো সমস্যা দেখা দেয়, তখন আপনারা যাতে
ওই প্রমাণগুলো তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তারা যাতে আপনাদের কোনো ধরনের কোনো দোষ না ধরতে পারে, ফল্ট না ধরতে পারে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা আপনারা সব ফটোকপি রেখে দিবেন। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে যখন লাইভটা শেষ হবে তার আগে। Ensuite, quels sont les autres conseils? Alors ensuite, ce qu'il faut savoir, c'est que si votre dossier est accepté et que vous avez l'AME, vous n'allez pas l'avoir pour toute votre vie. Vous allez l'avoir pendant 1 an. Donc vous allez recevoir une carte d'AME qui va être valable pendant 1 an. Et au bout d'un certain temps, il ne faudra pas oublier de faire les démarches pour renouveler la carte. Et ces démarches-là, il faut les faire à partir de 2 mois avant l'expiration de la carte. তো সেক্ষেত্রে এখন সেটা হলো আপনাদের যে আইএমওটা হবে সেটা কিন্তু 1 বছরের জন্য আইএমওটা দিবে। আপনাদের সারা জীবনের জন্য দিবে না এটা। আইএমওটা যে কয়দিনের জন্য দিবে আপনারা ভালো করে এই আইএমওটা ব্যবহার করতে পারবেন। তার পরবর্তীতে কিন্তু এটাকে আবার রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য যে প্রসেস গুলো আছে সেগুলো আপনাদের জানতে হবে, যাতে করে এই জিনিসটা আপনারা রিনিউ কন্টিনিউ ভাবে নিতে পারেন। কারণ একবার যদি আইএমও শেষ হয়ে যায় তখন কিন্তু আবার টাকা পে করতে হবে। এটা মাথায় রাখতে হবে। আপনাদের 1 বছরের জন্য সাধারণত আপনাদের আইএমওটা দিয়ে থাকবে। Par la suite. Voilà. Donc, pour finir sur les conseils au sujet de l'AME, on voulait surtout vous dire qu'avoir l'AME, c'est très important. On l'a dit pour la prise en charge des frais de santé, mais pas seulement. Ça peut aussi être très utile, par exemple, pour collecter des preuves de votre présence en France, si plus tard, vous voulez demander un titre de séjour. Si par exemple, vous avez une carte d'AME pendant 1 an, 2 ans, ça sera des preuves que vous avez été en France pendant cette période-là. Donc ça peut être très utile, en plus que pour les frais de santé, d'avoir ces preuves-là de votre présence en France. আরেকটা জিনিস সেটা হলো আপনারা জানেন যে এখানে যখন কারো কাগজ হয় না, তাদের 3 বছর বা 5 বছর বা 7 বছর বা 10 বছরের আওতাতে তারা কাগজ আবেদন করতে পারে। আইএমওটাও কিন্তু একটা প্রমাণের মতো কাজ করবে এসব কাগজ জমা দেওয়ার জন্য। এই আইএমওটা যদি থাকে আপনারা কিন্তু সেটার ফটোকপি করে আপনারা দিতে পারবেন। এর কারণে আইএমও যে কটা আপনাদের আইএমওটা হবে সব আইএমও কিন্তু আপনারা ভালো করে রেখে দিবেন, যাতে এই প্রমাণটা আপনারা দিতে পারেন পরবর্তীতে আপনাদের যে কাগজটা জমা দিবেন সেটার জন্য। ঠিক আছে? আর আমি আবারও বলে দিচ্ছি, যারা কিনা কমেন্টে প্রশ্ন করবেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা যা জানার আছে আপনারা প্রশ্ন করতে পারবেন আইএমওর বিষয়টা নিয়ে। ধন্যবাদ। Et oui, et enfin, il y a un autre avantage à avoir l'AME, c'est que si vous avez le droit à l'AME, vous avez directement le droit à une réduction sur les tarifs pour les transports en commun. Si vous avez l'AME, vous avez droit à moins 50% sur le tarif des transports en commun. Donc c'est un autre avantage qui est très important. আরেকটা যেটা কিনা বেনিফিট পাওয়া যায় আইএমও থাকলে সেটা হলো যে যানবাহনের যে কার্ডটা আছে সেই কার্ডটার জন্য, ঠিক আছে, আপনারা কিন্তু 50% রিডাকশন পেতে পারবেন। কম নিবে আপনাদের কাছ থেকে যদি আপনাদের আইএমওটা থেকে থাকে। তাহলে কিন্তু আইএমওটার যদি থাকে আপনাদের অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। ঠিক আছে? এটা কিন্তু আরেকটা পয়েন্ট। Oui, est-ce qu'il y a d'autres choses quand vous avez dit c'est... Alors pour l'AME, c'est fini. Nos conseils, après on pourra revenir si jamais il y a des questions. On voulait juste finir par vous parler des endroits où on peut se soigner gratuitement si jamais on n'a pas le droit à l'AME. দেখো, তো সেক্ষেত্রে এখন হলো যারা কিনা আইএমওটা নেই, তো সেক্ষেত্রে তারা কোথা থেকে চিকিৎসাটা পেতে পারবে? চিকিৎসা পাওয়াটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে, যাদের কিনা আইএমওটা এখনো হয়নি বা আবেদন করেনি, তারা কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে বা পড়ে। তো সেক্ষেত্রে তারা কোথা থেকে চিকিৎসাটা ফ্রি ভাবে পেতে পারবেন সেই জিনিসটা নিয়ে এখন পরামর্শ দিবে এবং বলবে আপনাদেরকে। Oui, quels sont les endroits où on peut aller? Alors, le premier endroit qu'il faut retenir pour se faire soigner gratuitement, c'est les PASS. C'est ce qu'on appelle les PASS, c'est les permanences d'accès aux soins. Il y en a plusieurs à Paris et en Île-de-France.
প্রথম যেটা সেটা হলো পাস, PASS, ঠিক আছে? এটা হলো অনেক হাসপাতালে আছে এবং অনেক জায়গাতেই এটা প্যারিসের মধ্যে আছে এবং বিভিন্ন শহরে এই জিনিসটা থেকে থাকে সাধারণত, ঠিক আছে? সেখান থেকে আপনারা ফ্রি ভাবে চিকিৎসা পেতে পারবেন যদি আপনাদের আইমোটাও না থাকে। Deuxième endroit. Alors juste pour finir sur les passes, il faut vraiment pas Ah, hésiter à y aller parce que si vous avez des problèmes de santé, vous pourrez toujours vous faire soigner gratuitement là-bas, alors qu'aux urgences à l'hôpital, on paye quand même si on n'a pas l'AME, même si c'est les urgences. Donc si c'est un problème de santé et que vous avez besoin de voir un médecin, faut pas hésiter à aller dans ces endroits-là. দেখো, তো সেক্ষেত্রে যেটা বলতেছিল পাসের গেলে পরে আপনাদের আরেকটা সুবিধা আছে, সেটা হলো আপনারা যদি ইমার্জেন্সিতেও যান তখন কিন্তু ইমার্জেন্সিতে গেলে আপনাদের টাকা পে করতে হয়, ঠিক আছে? আপনাদের যতটুকু হোক না কেন আপনাদের টাকা পরিশোধ করতে হবে, আজকে বা কালকে দিতে হয়। আর পাশে PASS এখানে গেলে কিন্তু আপনাদের টাকা পরিশোধ করতে হয় না, আপনারা তখন টোটালি ফ্রি ভাবে ডাক্তার দেখাতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের জানতে হবে। অনেকে আছে যে মনে করে থাকে যে ইমার্জেন্সিতে যাচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের টাকা নাও নিতে পারে, ওটা পাসের মতো হতে পারে, কিন্তু দুটা সেম না, ওটা ডিফারেন্স আছে। পাসে গেলে আপনাদের টোটালি ফ্রি ভাবে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। Oui. Et ensuite, les autres lieux, c'est les lieux associatifs. Je vais vous donner deux exemples. Il y a le COMED, qui est à l'hôpital du Kremlin-Bicêtre dans le sud de Paris. Et dans le 93, il y a le CASO de Médecins du Monde. Donc c'est deux autres endroits où on peut se faire soigner gratuitement si on n'a pas l'AME. তো আরো যে দুইটার কথা বললেন যে জায়গা থেকে আপনারা ফ্রি ভাবে ডাক্তার দেখাতে পারবেন, প্রথমটা হলো কোমেদ, যেটা কিনা খেমলা বিসেত যে জায়গাতে আছে ওখানে থেকে গিয়ে আপনারা চিকিৎসা করাতে পারবেন ফ্রি ভাবে যদি আপনাদের আইমোটা নাও থাকে বা আপনাদের যদি এখানে কোনো ধরনের কোনো কাগজ না থাকে তাহলেও আপনারা পারবেন। আরেকটা জায়গা হলো যে মেদসা দু মন্দ, ঠিক আছে, যেটা আছে 93-তে, এটা আছে, এখানে গিয়ে আপনারা ফ্রি ভাবে চিকিৎসা পেতে পারবেন। এই টোটালি যে তিনটা জায়গার কথা বলা হলো, আপনাদের যদি আইএমও বা সেইমও না থাকে তাহলে আপনারা যে কোনো সময় গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। এবং এখানে যেহেতু বলা হলো যে 3 মাসের আগে আপনারা সেইমটা বা আইএমওটার জন্য আবেদন করতে পারবেন না, অনেকে আছে যে অনেক কষ্ট করে ফ্রান্সে আসছে, তার পরবর্তীতে তাদের ডাক্তার দেখাতে হয় যাতে করে তারা ওই সময়টাতে কোনো ধরনের কোনো সমস্যাতে না পড়ে। এর কারণে কিন্তু এই তিনটা জায়গার মতো জায়গা আছে যেখান থেকে আপনারা ফ্রি ভাবে ডাক্তার দেখাতে পারবেন। Oui. Et enfin, le dernier lieu qui est très important pour les femmes enceintes ou les femmes qui ont un bébé, c'est très important de savoir qu'elles peuvent toujours se faire soigner gratuitement, elles et leur bébé, dans des lieux qu'on appelle les lieux de protection maternité infantile. À Paris, souvent, c'est des endroits qui se trouvent dans les maternités. Et donc, c'est très important, si vous êtes enceinte ou que vous avez un bébé, de savoir que vous pouvez vous faire soigner gratuitement dans ces endroits-là. আরেকটা জিনিস সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকের জানা নেই এই বিষয়টা। সেটা হলো অনেকের সময় দেখা যায় যে মহিলারা ফ্রান্সে আসছে এবং অনেকের সময় তাদের বাচ্চাদের নিয়েও আসে সাথে করে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা আছে, সেটা হলো প্রোটেকশন ম্যাটারনিটি এনফ্যান্টিল। এটা হলো প্যারিসের অনেক জায়গাতে আছে, এই জায়গা থেকে আপনারা চিকিৎসা পেতে পারবেন, বাচ্চাদেরকেও আপনারা দেখাতে পারবেন এবং যদি কোনো মহিলা প্রেগনেন্ট থেকে থাকে তাহলে সেখান থেকেও আপনারা চিকিৎসা পেতে পারবেন, ফ্রি ভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা হবে, কোনো ধরনের কোনো পয়সা নেওয়া হবে না এবং আপনাদের বাচ্চাদেরও সেখান থেকেও চিকিৎসা নিতে পারবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে এর ধরনের কোনো জায়গা আছে কিনা যেখান থেকে ফ্রি ভাবে প্রেগনেন্ট মহিলারা উপকার পেতে পারবে কিনা। আপনারা এইসব জায়গাতে গেলে আপনারা উপকার পেতে পারবেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা আপনাদের দরকার হবে না। Oui. Voilà, alors juste un dernier mot pour résumer ce qu'on a dit sur l'AME. Ce qu'il faut vraiment retenir, c'est que l'AME, c'est une aide qui est faite pour les personnes étrangères qui n'ont pas de papier, qui sont en situation irrégulière et qui n'ont pas beaucoup d'argent. Et ensuite, que c'est une aide qui est très utile parce qu'elle vous permet de vous soigner plus facilement en prenant en charge 100% de vos frais de santé. Donc que vous ne dépensez plus d'argent pour votre santé. C'est vraiment ce qu'il faut retenir. যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো আইএমওটা হলো যারা কিনা এখানে কাগজপাতি নেই তাদের জন্য এই আইএমওটা করা হয়েছে এবং যাতে করে আপনারা চিকিৎসা পেতে পারেন, যাতে আপনাদের কোনো ধরনের কোনো টাকা পয়সা না লাগে, এর কারণেই এই আইএমওটা করা হয়েছে।
ঠিক আছে, এটা হলো আপনাদের মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সে বিষয়। এখন আমি ওনাদের কাছে প্রশ্ন করব, আপনারা যেসব প্রশ্ন করেছেন এবং আমাকে অনেকে মেইলের মাধ্যমেও জানিয়েছে তাদের প্রশ্নগুলো, সেগুলো ওনাদের কাছে বলবো এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই যারা কিনা প্রশ্ন করেছেন তাদেরও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। Dans un premier temps, je voulais savoir une seule chose, c'est une question dans un premier temps. Il y a plusieurs personnes qui m'ont demandé, ils ont fait la demande AME depuis des mois, par exemple 2 ou 3 mois, tandis qu'ils n'ont pas encore eu la réponse. Dans ce cas-là, qu'est-ce que ces personnes doivent faire? Alors, donc le délai de traitement pour l'aide médicale d'État, c'est long en fonction des endroits où vous demandez, mais en gros, en Île-de-France, ça peut prendre parfois de 2 à 5 mois. Donc, ça ne veut pas dire qu'ils ont perdu votre demande d'aide médicale d'État. Parfois, ça veut juste dire que ça peut prendre beaucoup de temps. Et ensuite, si on veut vraiment être sûr, on peut quand même écrire un courrier pour savoir ce qui se passe ou écrire un mail pour savoir si, du coup, la demande, elle est bien enregistrée et qu'elle est bien en cours d'instruction. তো সেক্ষেত্রে আপনারা যেটা কিনা বেশিরভাগ সময় প্রশ্ন করে থাকেন যে আপনারা আইএমের জন্য আবেদন করেছেন, অনেকদিন সময় হয়ে গেছে, কেন আপনারা এখনো কোনো অ্যান্সার পাচ্ছেন না? ইলদোফন্সে যেটা হয়ে থাকে প্যারিস ডিস্ট্রিক্টে, সেটা কিন্তু 2 থেকে 5 মাসের মধ্যে তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকে আইএমএটা আবেদন করলে। এবং তার পরবর্তীতে আপনারা এটার মানে যে একটু লেট হচ্ছে দেখে যে আপনাদের ফাইলটা তারা হারিয়ে ফেলেছে বা আপনাদের কোনো নেগেটিভ একটা অ্যান্সার দিয়ে রেখেছে, এমন কিন্তু কিছু না। ঠিক আছে, অনেক সময় তাদের সময় লেগে যায়। আপনারা যেটা করতে পারেন, তাদের কাছে কোনো মেল পাঠাতে পারেন বা চিঠি পাঠাতে পারেন। ঠিক আছে, আপনারা একটু দেরি হলেও আপনারা কখনো আশ্বাস হারাবেন না। আপনারা একটু মেল করলে পরে তারা অ্যান্সার দিয়ে দিবে, আর একটু লেট হতেই পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যার কারণ না। Et une autre question, par exemple, si on a eu 2 AME, la première fois, la deuxième fois, tandis que la troisième fois, la demande a été rejetée, tandis que toutes les conditions ont été respectées, il n'y a pas eu de manque de documents, par exemple. Dans ce cas-là, qu'est-ce que ces personnes peuvent faire? Alors, si la demande d'aide médicale d'État elle a été rejetée, il faut bien essayer de comprendre pourquoi. Ça, c'est très important. Parce qu'il y a deux possibilités. Il y a soit on peut faire un recours pour contester le refus de l'aide médicale d'État, ou le plus souvent, ce qu'on fait, c'est qu'on fait une nouvelle demande avec toutes les pièces. Voilà. Parce qu'en fait, faire un recours, ça peut être intéressant vraiment s'il y a eu des soins et qu'il y a eu des factures, en fait, hospitalières, et que vous essayez de récupérer, du coup, l'argent que vous avez dépensé et que vous n'allez pas, du coup, être remboursé parce que si vous ont refusé l'aide médicale d'État. S'il n'y a pas de facture, s'il n'y a pas de soins, il ne faut pas faire de recours. Il vaut mieux déposer une nouvelle demande. তো সেক্ষেত্রে আমি যে প্রশ্নটা করেছিলাম ওনাদের কাছে, সেটা হলো অনেক সময় দেখা যায় যে অনেকে একটা আইএমও দিছে বা 2টা পেয়েছে, কিন্তু তারপর তাকে রিজেক্ট করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আপনাদের যেটা করণীয় সেটা হলো আপনারা দেখতে হবে প্রথমত যে আপনাদের আইএমওটা কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনাদের যদি রিজেক্ট করে দেয় যে আপনাদের কোনো কারণ ছাড়াই, তখন আপনারা আপিল করতে পারবেন। আপিল করার জন্য আপনাদের পর্যাপ্ত মানের প্রমাণ দরকার হবে। প্রমাণটা উদাহরণস্বরূপ, যদি আপনারা চিকিৎসা করতে যান, যদি আপনাদের কোনো টাকা দিতে হয়, ওইটার প্রমাণ যদি থেকে থাকে আপনাদের কাছে, সেটা দিয়ে আপনারা আপিল করতে পারবেন এটার জন্য। তা না হলে আপনারা আরেকটা করতে পারবেন যে পুনরায় আবার নতুন করে আপনারা আবেদন করতে পারেন। রিনিউ করবেন না, পুনরায় নতুন করে একটা আবেদন করবেন, যাতে করে আর সমস্যার সম্মুখীন না হয়। আরেকটা প্রশ্ন করব, তারপরে আমাদের আজকের লাইভটা শেষ করে দেব। এক ভাই প্রশ্ন করেছে সেটা হলো আইএমও থাকার পরবর্তীতে কিন্তু তারপরও তাকে ওষুধের কিনতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের কোনো কিছু করণীয় আছে কিনা? সাইফুল ফেনী থেকে প্রশ্ন করেছেন। Une personne qui a posé une question, c'est par exemple, cette personne a la AME, tandis qu'il doit payer quand même pour certains médicaments. Dans ce cas-là, est-ce qu'il n'y a pas un moyen, au lieu de payer le médicament, d'avoir ces médicaments ou pas?
Non, alors il y a certains médicaments, comme on le disait, qui sont en gros des médicaments à faible taux et qui, en fait, il y a toujours une partie qui reste en gros à payer par la personne. Et malheureusement, il n'y a pas d'autres mécanismes, d'autres possibilités. Il n'y a pas de, voilà, il n'y a pas de mutuelle, si vous voulez, qui va avec l'aide médicale d'État. Parce que normalement, l'aide médicale d'État, c'est 100% la prise en charge, sauf pour un certain nombre de médicaments qui sont à faible taux de service rendu. Donc parfois, il peut discuter avec le médecin pour voir s'il n'y a pas un autre médicament qui, lui, serait pris en charge à 100%. Parce que parfois, il y a des médicaments, vous savez, c'est les mêmes molécules, mais ce n'est pas la même marque. D'accord ? Donc, il faut essayer de voir ça avec son médecin pour voir si le médecin ne peut pas prescrire des médicaments qui sont remboursés à 100% par l'aide médicale d'État. দেখো, তো সেক্ষেত্রে আমি যে প্রশ্নটা করেছিলাম আপনারা তো শুনতে পারছেন, তো উত্তরটা হলো যদি কোনো ওষুধ টাকা দিয়ে আপনাদের কিনতে হয় তাহলে অন্য কোনো উপায় নেই। আপনাদের সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হলো আপনার ডাক্তারের কাছ থেকে ওই ওষুধটা না নিয়ে অন্য যদি ওষুধ থাকে, ঠিক আছে, সেম ওষুধগুলো অন্য কোম্পানির যদি থেকে থাকে যেটা কিনা আইএমও তে পড়বে, সেটা আপনাদের তাদের কাছে আবেদন করতে পারেন যাতে করে তারা আপনাদেরকে এটা লিখে দিয়ে দেয়। ঠিক আছে, এটা আপনারা করতে পারবেন। এটা যদি করে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। আর শেষে একটা প্রশ্ন করব যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা হলো মারুফ হোসেন প্রশ্ন করেছেন যে যদি আমাদের আইএমও সেমই শেষ না হয় তারপরেও কি আমরা কি আইএমও আবেদন করতে পারবো কিনা, এটা আমারও জানার ইচ্ছা, দেখি কি বলেন ওনারা। Une dernière question. Donc, si on a la CMUC et la CMUC est encore valable, dans ce cas-là, est-ce qu'on peut demander la AME ou pas? Alors non, parce que d'abord, il n'y a plus de CMUC, vous savez, on parle de complémentaire santé solidaire. Maintenant, c'est le nouveau nom. Mais en fait, si la personne, elle a la complémentaire santé solidaire, ça veut dire qu'elle a des papiers. Parce qu'en fait, ça, c'est la sécurité sociale. Donc, comme on l'a dit, on a l'aide médicale d'État que si on est sans papier. Si vous avez des papiers, que vous êtes en situation régulière, vous pouvez bénéficier de la sécurité sociale et du coup de la complémentaire santé solidaire. Par contre, si vous n'avez pas de papier, là, vous devez du coup bénéficier de l'aide médicale d'État. তো সেক্ষেত্রে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হলো যে আইএমও থাকলে পরেও কি সেমও থাকলেও কি আইএমওটা আবেদন করা যায় কিনা। প্রথমত সেমের নামটা যেটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা এখন কমপ্লিমেন্টারিতে সন্তে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেম জিনিসটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর উত্তর যেটা সেটা হলো আপনাদের যদি সেম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আইএমওর জন্য আবেদন করতে পারবেন না, দুটা সেম টাইমে করতে পারবেন না। সেমটা থাকার মানে হলো আপনাদের এখানে কাগজ আছে বা রিসিপিসি আছে, আপনারা নিয়মিতভাবে আপাতত থাকতে পারছেন। আর যখন সেমটার ম্যাচ শেষ হয়ে যাবে, যে মারুফের যে প্রশ্নটা, সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা আইএমের জন্য আবেদন করতে পারবেন, তখন আপনাদের অধিকার থাকবে, তখন আপনাদের করলে পরে সাধারণত যেসব ডকুমেন্টস দেওয়ার কথা ওইগুলো দিলে পরে আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো সমস্যা করবে না। আজকের যেসব প্রশ্ন, মেন প্রশ্ন যেগুলো ছিল সেটার মধ্যে থেকে এই প্রশ্নগুলোই করলাম, আর অনেক সময় নিয়ে নিয়েছি। প্রথমত ওনাদেরকে আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। Donc de la part de ma page ainsi que de la part de ma communauté, de mon association qui s'appelle Solidarité Asie France, on vous remercie énormément encore une fois. Et la CIMAD, j'avais aussi appelé aujourd'hui parce qu'une personne a été arrêtée par les policiers. Quand j'ai appelé la CIMAD, la personne concernée, Alia, m'a répondu directement. Elle a donné les conseils nécessaires. Donc, c'est énorme ce que vous faites. Donc, merci encore une fois. Merci à vous. Oui, merci à vous pour l'invitation. C'était un plaisir d'échanger avec vous. Merci. তো সেই ক্ষেত্রে আজকে আমি একটু আপনাদের বলে রাখি, আজকে একজন ভাইকে ধরেছে, পুলিশ আটকেছে, তো সেক্ষেত্রে তার জন্য আমি সীমাকে ফোন করার পরবর্তীতে সীমাদ আমাকে সাথে সাথে সমাধান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সীমাদকে অনেক ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য, আপনাদেরও ধন্যবাদ, এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পেজে সবসময় লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন। এবং আরেকটা জিনিস, আগামীকাল শনিবার দিন সলিডারিতে আজি ফ্রান্সে আমাদের অফিসটা, আমাদের
সলিদারিতা আজি ফ্রান্সের মিটিং আছে দেখে আমরা আপনাদের সার্ভিসটা কালকে দিব না, আমাদের বন্ধ থাকবে, কিন্তু রোববার দিন আপনারা সার্ভিস পেতে পারবেন লাকুনার থেকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং লাকুনোভা আসতে হলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ধন্যবাদ সবাইকে।